হঠাৎ একদিন রাত ৮টায় রিক আমাকে ফোন করে বলে দেখা করবে, সাথে নাকি বৃষ্টি নীলাও আছে। আমি আর কোনো কিছু না বলে সেদিন রাতে বাসা থেকে বেরিয়ে পড়ি। তারপর ওদের দেওয়া লোকেশনে চলে যাই। গিয়ে ওদের দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে, কারণ বৃষ্টি নিলয় রিক রক্তাক্ত হয়ে পড়ে আছে সেই জায়গায়। আমি দৌড়ে গিয়ে বৃষ্টি আর নিলয়কে ধরে দেখি ওদের গলায় ছুরি দিয়ে আঘাত করার দাগ। কিন্তু ওদের ধরে আমি চমকে উঠি, কারণ ওরা মারা গেছে। তারপর রিককে ধরে কিন্তু দেখি ও এখনো শ্বাস নিচ্ছে। রিকের পেটে বুকে 3টা ছুরি বসানো। আমি রিককে ধরতে রিক বলে ওঠে, ফ্ল্যাশব্যাক। আমার বাচ্চা দুটোকে বাঁচা দোস্ত, তোর পায়ে পড়ি, ওদের বাঁচা। কি বলছিস তুই? তোর বাচ্চা মানে? আমি আর জেসিকা বিয়ে করেছি আজ 6 বছর হয়ে গেছে। আমাদের দুটো বাচ্চাও হয়েছে। তাদের নাম ঋষভ আর রিধি। কি বলছিস এসব তুই রিক? হ্যাঁ দোস্ত, এটা সত্যি। এটা কেউ জানে না, শুধু জেসিকার মা ছাড়া। জেসিকার মা এখন আমার বাচ্চাদের কাছে। দোস্ত প্লিজ, আমার বাচ্চাদের বাঁচা। কিন্তু কে মারবে ওদের? আর তোদের বা কে মেরেছে? জেসিকা। মানে কি বলছিস তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি। ওই মেয়ে আমাকে আর বৃষ্টি নিলয়কে লোক দিয়ে মেরেছে। আমার বাচ্চাদেরকেও মেরে দেবে। প্লিজ দোস্ত, তুই আমার বাচ্চাদের বাঁচা। কিন্তু কেন তোদের মেরেছে? কারণ ও সেক্স নামক অন্ধকার দুনিয়ায় তলিয়ে গেছে। ও আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করে সেই অন্ধকার পথ বেছে নিয়েছে। প্রথমে আমি কিছু জানতাম না। পরে বৃষ্টির সন্দেহ হয় জেসিকার ওপর। পরে সে আমাকে বলে। আমি সব খোঁজ নিয়ে দেখি ও দিনের পর দিন হোটেলে গিয়ে ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করেছে। আর আজ আমি ওকে হাতে নাতে ধরি, যার ফলশ্রুতিতে আমাদের মারতে হচ্ছে। দোস্ত, আমার বাচ্চাদের বাঁচা। আমি তোকে ছাড়বো না জেসি, তোর মরণ আমার হাতে হবে। আমি আসছি জেসি। না নিদ, ওর কিছু করিস না। প্রচণ্ড ভালোবাসি আমি ওকে। ওর কিছু হলে আমি মরেও শান্তি পাবো না। ওকে শুধু তুই এই পাপের পথ থেকে বের করে আনবি। কথা দে দোস্ত, তুই ওকে কিছু করবি না। কথা দে, ওকে মারবি না তুই। কথা দে নিদ। কথা দিলাম দোস্ত, ওকে কিচ্ছু করবো না, শুধু ওর বিবেকটাকে জাগিয়ে তুলব। শান্তি পেলাম দোস্ত। এবার আমার বাচ্চাদের বাঁচা দোস্ত, তাড়াতাড়ি যা। কিন্তু তোকে এভাবে রেখে? আমার কথা ভাবিস না, আমার সময় শেষ। অমুক জায়গায় আমার বাচ্চারা আর জেসিকার আম্মু আছে। আমি জানি জেসিকা ওদের মারতে বলেনি, শুধু আমাদের মারতে বলেছে। কিন্তু এখানে আমাদের যারা মেরেছে তারাই বলেছে আমার বংশের শেষ প্রদীপ নিভিয়ে দেবে, মানে আমার বাচ্চাদের মেরে ফেলবে। প্লিজ দোস্ত, ওদের বাচ্চা। বর্তমান। প্লিজ দোস্ত, ওদের বাচ্চা। হে বলে রেক আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর আমি ওদেরও ভাবিয়ে রেখে চলে আসি রিকের বাসার সামনে। ওদের বাসার সামনে এসে দেখি জ্যাক এক দৃষ্টিতে রিকের বাসার দিকে তাকিয়ে আছে। জ্যাক ছিল আমাদের ক্লাসমেট, তবে ওর সাথে আমাদের তেমন কোনো কথা হতো না। তাহলে আমাদের এই জেক ভাই সেই জেক? হ্যাঁ। তারপর কি হলো ভাই? তারপর আমি জ্যাককে ওখানে দেখে চমকে উঠি। ওর কাছে যেতে দেখলাম ওর চোখে পানি। আমি জ্যাককে পাশ কাটিয়ে ওদের বাসের ভেতরে গেলাম। ভিতরে গিয়ে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। আন্টি মানে জেসিকার আম্মু রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে আছে। হ্যাঁ, জেসিকার মেয়ের রিধি শরীর ফ্লোরে পড়ে আছে, গলা কেটে দেওয়া হয়েছে ওর। আমি দৌড়ে গিয়ে রিধিকে কোলে নিই, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। এই 2 হাতের উপর রিধি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রিধিকে দেখে আমি আন্টিকে ধরলাম। আন্টিরও একই অবস্থা, গলা কেটে দেওয়া হয়েছে। তারপর আমি ঋষভকে খুঁজতে লাগলাম। এরপর একটা রুমে গিয়ে ঋষভকে পাই। ঋষভের পেটে আর বুকে 2টো ছুরি বসানো, খাটের উপরে ওর শরীর লাফাচ্ছে। আমি ঋষভের কাছে গিয়ে ওর পেট আর বুক থেকে ছুরি বের করে ফেলি। তারপর আমি ঋষভকে কোলে নিয়ে দৌড়ে বাইরে আসি। বাইরে এসে দেখি জ্যাক একই অবস্থায় দাঁড়িয়ে আছে। জ্যাকের সাথে তখন গাড়ি ছিল। আমি জ্যাকের সাথে কোনো রকম কথা না বলে আমি আর জ্যাক ওর গাড়ি নিয়ে ঋষভকে হসপিটালে নিয়ে আসি। কিন্তু ঋষভকে আমি বাঁচাতে পারলাম না। হসপিটালে আসার 1 ঘন্টা পর ঋষভ আম্মু আম্মু করতে করতে মারা যায়। জ্যাক তখন আমার সাথে হসপিটালে ছিল। প্রথমে আমার জ্যাককে সন্দেহ হয়, পরে জানতে পারে নির্মম পরিস্থিতি জ্যাক নিজের চোখে দেখেছে। সেই রাতে সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য আমি আর জ্যাকের বাড়ি গিয়ে বেরিয়ে পড়ি। ধামাচাপা দেওয়ার একটাই কারণ, নিজ হাতে সবকে শাস্তি দেব বলে। প্রথমে রিকের বাসায় এসে আন্টি আর রিধিকে গাড়িতে তুলে, তারপর আবার সেই জায়গায় যাই যেখানে আমার 3 বন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করে পড়ে আছে।
সেই জায়গায় এমন এক জায়গা যেখানে কোনো মানুষ যায় না। সেই জায়গা দেখা করতে বলেছিল রেখা আমাকে। এরপর সেই জায়গায় গিয়ে আমি ওদের 3 জনের লাশ নিয়ে বেরিয়ে পড়ি। মোট 6 জনের লাশ নিয়ে আমি সেদিন বেরিয়ে পড়ি এই গ্রামের উদ্দেশ্যে। জ্যাককে সেদিন আমি এখানে আনিনি, কারণ পথে যদি আমি পুলিশের হাতে ধরা খাই তাহলে আমারও মৃত্যু নিশ্চিত, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই যে ওদের কে মেরেছে। এরপর ভোর 5টায় এখানে এসে পৌঁছে আমি। আমার অবস্থা দেখে আলম চাচা সেদিন হতভম্ব হয়ে পড়েন। পরে আমি আমার চাচা বজলুরকে সব খুলে বলি। তারপর আমরা 3 জন মিলে 6টা কবর করি। সেই 6টা কবরে এক একটাতে এক একজনকে শুয়ে দেই। সবকিছু শেষ করে আমি খুঁজতে বের হয়েছি জেসিকাকে, কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাই না, কারণ ও ঢাকা শহরে ছেড়ে পালিয়ে গেছে। আমাদের বন্ধুদের যারা মেরেছিল তাদের খুঁজে পাই আমি, আর ওদের খুঁজে পেতে জ্যাক আমাকে সাহায্য করে, কারণ জ্যাক ওদের দেখেছিল ঋষভ রিধিয়া জেসিকার আম্মুকে মারতে। তারপর নিজে হাতের শাস্তি দিয়ে ওদের সব কটাকে। কিন্তু আমি জেসিকাকে খুঁজে পাই না। ওদের জিজ্ঞেস করেছিলাম, ওরা কেউ জানে না জেসিকা কোথায় আছে, কিন্তু ওরা বলেছিল কেউই কিছুই জানে না। শেষ নাকি ওদের সাথে আমার বন্ধুদের মারার ডিল হয়। ওই সময় দেখা হয়েছিল, আর দেখা হয়নি জেসিকার সাথে। এরপর থেকে আমার লাইফ এলোমেলো হয়ে যায়, কিন্তু জ্যাক এসে আবার সে এলোমেলো লাইফ গুছিয়ে দেয়। তারপর আমি আর জ্যাক অনার্স কমপ্লিট করি। এই 5 বছর ধরে অনেক খুঁজেছি জেসিকাকে, কিন্তু কোথাও পাইনি। শেষ আজ দেখা হয়। আমি প্রথমে ওকে চিনতে পারিনি, তবে ওর মুখটা কেমন যেন চেনা চেনা লাগছিল। তাই তো গাড়িতে বারবার ওর দিকে তাকাচ্ছিলাম। আমি শেষ শিওর হয়ে ওর পেটের কাটা দাগ দেখে। ছোটবেলায় ওর পেটে দাঁতিয়ে কোপ দিয়েছিলাম আমি। সে দাগ দেখে আমি শিওর হই এটাই জেসিকা, আর আজও ওর মৃত্যু হয়ে যায়। এই ছিল পুরো কাহিনী, আর বাকিটা সবাই জানে। শেষ হলো তোর স্যাড স্টোরি, না আরো বাকি আছে? আরে রাখছিস কেন? জেসিকাকে কবর দিবে, তারপর বাড়ি যাবে। যা শালা, শুনবই না তোর এই কাহিনী। কেন? শোনাবি বলেছিলি রোমাঞ্চকর লাভ স্টোরি, আর সেই কখন থেকে বকবক করেই যাচ্ছিস স্যাড স্টোরির। কাহিনী কি? এই পর্বের পর থেকে শুরু হবে নিদ্র আর তৃপ্তির কাহিনী। আর এতক্ষণ যা শুনলি সব ছিল নিদ্রর অতীত লাইফে ঘটে যাওয়া বড় দুঃখের একটা অংশ। বাস্কার পাগলে এ বাস্কার রুলায় গে খেয়া, বাকিটা শুরু কর। ওকে বেটা। জুথিকে কবর দিতে দিতে প্রায় রাত 4টা বেজে যায়। জুথিকে কবর দিয়ে জ্যাক আর বাকি ছেলেদের বিদায় দিয়ে দেয় নিদ্র। তারপর আবারও চলে আসে আলমকে নিয়ে চেয়ারম্যান বাড়ি। গেটের তালা খুলে ভেতরে গিয়ে দাঁড়িয়ে পড়ল নিদ্র, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে বজলুর। কোথায় গিয়েছিলি? নিদ্র অন্যদিকে তাকিয়ে বলল, জেসিকাকে কবর দিতে। আমাকে একটাবার ডাকা যেত না? তুমি ঘুমোছিলে তাই ডাকি নেই। এই বলেই বজলুরকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে নিদ্র। বজলুর আলমকে প্রশ্ন করলো, কোথায় কবর দিয়েছেন ওকে? সেই জায়গায় যেখানে 5 বছর আগে 6 জন লোককে কবর দিয়েছিলাম আমরা। আচ্ছা, আপনি এখন চলে যান, কিছুক্ষণ পর আজান দেবে। আলমকে বিদায় দিয়ে বাড়ির ভেতরে আসলো বজলুর। নিদ্র তার রুমে এসে আবারও শাওয়ার নিল। কেটে যাওয়া হাতে পানি লেগে গেছে, কিন্তু সেই দিকে কোনো খেয়াল নেই ওর। শাওয়ার নিয়ে কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো নিদ্র। অতঃপর খাটে শরীর এলিয়ে দিল। ভোরে বাড়ির পাশের মসজিদের আজানের শব্দে ঘুম ভেঙে যায় সালমার। ঘুম থেকে উঠে খাটের ওপর বসে চারপাশে তাকিয়ে রুম থেকে বেরিয়ে আসলো সালমা। নতুন একটি দিনের সূচনা নামাজ পড়ে করবেন তিনি। রুম থেকে বেরিয়ে তৃপ্তির রুমে গেল সালমা। তারপর তৃপ্তির খাটের পাশে বসে তৃপ্তিকে ডাকতে লাগলো, তৃপ্তিমা ওঠ, আজান দিছে, নামাজ পড়বি না? আহ আম্মু, যাও তো, ঘুমাতে দাও। আজ নামাজ পড়বো না, প্রতিদিনই তো পড়ি। নামাজ পড়বি না মানে? ওঠ ওঠ। এই বলে তৃপ্তিকে শোয়া থেকে উঠিয়ে বসালো সালমা। তারপর তৃপ্তির হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে আসলো। অজু করে নামাজ পড়ে নে তাড়াতাড়ি, তারপর না হয় আবার ঘুমাবি। আম্মু, যা বলছি তাই, কথার যেন নড়চড় না হয়। সালমা তৃপ্তিকে ওয়াশরুমে দিয়ে বেরিয়ে আসলো তৃপ্তির রুম থেকে। তারপর নিজের রুমে গিয়ে অজু করে নামাজ পড়ে নিল। সকালে সব কাজ করে নাস্তা বানানোর জন্য কিচেনে চলে গেল সালমা। তৃপ্তি অজু করে নামাজ পড়ে আবারও ঘুমিয়ে গেল। সকাল 8টায় আবারও ঘুম ভাঙল তৃপ্তির। রুম থেকে বেরিয়ে দোতলা থেকে নিচে নামলো তৃপ্তি। তৃপ্তিদের বাড়িটা 3 তলা, কিন্তু 3 তলায় কেউ থাকে না। তৃপ্তির টেবিলে বসতে বসতে বলল, আম্মু নাস্তা দাও, খিদে পেয়েছে। সালমা রান্নাঘর থেকে বলল, বস, আমি নাস্তা নিয়ে আসছি। না না,
নিদ্রকে ডেকে নিয়ে আয় যা। ছেলেটা বাড়িতে এসেছে পর্যন্ত এখনো কিচ্ছু খায়নি। বজলুর সোফার ওপর বসে টিভিতে খবর দেখছিল। সালমার কথা শুনে বজলুর সালমাকে বলল, না, এখন ডাকার দরকার নেই। কাল সারা রাত ঘুমোতে পারিনি। এখন ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, পরে ডেকে খাইয়ে দিও। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলছি তাই। নাস্তা দাও আমাকে, আবার চেয়ারম্যান অফিসের দিকে যেতে হবে। টেবিলে এসে বসো। বজলুর টেবিলে এসে বসলো। বজলুর টেবিলে বসতেই তৃপ্তি প্রশ্ন করলো, আচ্ছা আপু, কাল নিদ্র ভাইয়ার ল্যাপটপে যে মেয়েটাকে দেখেছিলাম। তৃপ্তিকে আর কিছু বলতে না দিয়ে বজলুর বলল, ওই মেয়েটা তোমার সেই জেসিকা আপু ছিল? কি বলছো আপু তুমি? ওটা জেসিকা আপু ছিল? বজলুরের কথা শুনে দাঁড়িয়ে এই কথা বলল তৃপ্তি। আর এইসব কথা তুমি কাউকে বলবে না। কিন্তু কেন? সালমা টেবিলে খাবার রাখতে রাখতে তৃপ্তিকে বলল, তোকে এখন এত কিছু ভাবতে হবে না। তুমি এখনো ছোট, আর এইসব নিয়ে তুই একদম ভাববি না। আম্মু, আমি এখন আর ছোট নেই। এসএসসি পাশ করেছি, সামনে ইন্টারে ভর্তি হব। সালমা তৃপ্তির কথার সাথে তাল মিলিয়ে আগের কথা এড়িয়ে নিল। ও, ভালো কথা। এখন কোন কলেজে ভর্তি হবি? এখনো কিছু ভাবিনি, কিছুদিন যাক তারপর দেখি। যা ভাবার ভেবে নাও তাড়াতাড়ি। আমাকে আবার সেই কলেজের প্রিন্সিপালের স্যারের সাথে কথা বলতে হবে, যেই কলেজে তুমি ভর্তি হবে। ওকে। আচ্ছা আম্মু, সজীব কই? ও সকালে চলে গেছে প্রাইভেট পড়তে। এখন নাস্তা খেয়ে নাও, আর কথা বলো না। আমার এখনো অনেক কাজ বাকি। এরপর সবাই নাস্তা করে যার যার কাজে চলে গেল। বজলুর চলে গেল চেয়ারম্যান অফিসে, সালমা চলে গেল নিজের কাজ রান্না বান্না করতে। তৃপ্তি চলে এলো নিজের রুমে। তৃপ্তি নিজের রুমে খাটে বসে নিদ্রর আনা জল দিয়ে দুষ্টুমি করতে লাগলো। কিছু সময় পার হওয়ার পর আর ভালো লাগছিল না ওর। তৃপ্তি নিজের রুম থেকে বেরিয়ে নিদ্রর রুমে গেল। গিয়ে দেখলো নিদ্র অপার ঘুমে তলিয়ে আছে। বেলা এখন 10টা বাজে। তৃপ্তি নিদ্রর পাশে এসে বসলো। নিদ্রর ভিজে যাওয়া হাত ফোনের বাতাসে এতক্ষণে শুকিয়ে গেছে। তৃপ্তি নিদ্রকে ধাক্কা দিতেই ডাক দিল, ভাইয়া, এই ভাইয়া ওঠো, সকাল 10টা বেজে গেছে। কি হুম? ওঠো, বেলা হচ্ছে। আরে ওঠো না। এই কি হচ্ছে তোর? তোমার ফোনের লকটা খুলে দাও না। কি করবে? গেম খেলবো, দাও না প্লিজ ভাইয়া, প্লিজ। দেব না, আমার ফোনে চার্জ নেই। একটু খেলবো, দাও না প্লিজ। কোনো গেম নেই আমার ফোনে। আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব, দাও না প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। আরে আবার কেন শুইছো? ওঠো, আম্মু খাবার নিয়ে বসে আছে। খাবারটা আমার এখানে। মানে কি বলছো তুমি? খাবার এনে মানে? আমি তো খাবার নিয়ে আসিনি। না, কিছু না। তাহলে তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো। ওকে কিউটি। এই, আমার নাম তৃপ্তি কিউটি না? আমি তো তোকে কিউটি বলেই রাখবো। ভালো হবে না কিন্তু ভাইয়া, আমার এসব একদম পছন্দ না। এই যা, ফোনটা তো আবার লক হয়ে গেল। এদিকে দে। তৃপ্তির মন খারাপ করে নিদ্রর হাতে ফোন দিল। নিদ্র ফোনে লক খুলে দিল। তৃপ্তি আবার খুশি হয়ে নিদ্রর হাত থেকে ফোন নিয়ে ফোনের ডাটা অন করে প্লে স্টোরে চলে গেল। নিদ্র তার বাম হাত দিয়ে তৃপ্তির ডান গাল একটু ছুঁয়ে নিল। এরপর নিদ্র বসা থেকে উঠে তার ব্যাগ থেকে ব্রাশ নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমে গিয়ে পড়লো এক বিপদে। এখন ফ্রেশ হবে কি করে? হাত তো কাটা, ভেজানো যাবে না। কিছুক্ষণ ভেবে চিন্তে দু হাতের ব্যান্ডেজ ধীরে ধীরে খুলে ফেললো নিদ্র। কাটা জায়গাগুলো লাল হয়ে আছে, তবে রক্ত বের হচ্ছে না এখন। এরপর কোনো রকমে ফ্রেশ হয়ে বের হলো। টাওয়াল দিয়ে মুখ মুছে বাহিরে বেরিয়ে আসলো নিদ্র। বের হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কারণ তৃপ্তি নিদ্রর খাটের ওপর বসে ফোনে গেম খেলছে। তৃপ্তির ঠোঁট কামড়ে দু হাত দিয়ে নিদ্রর ফোনটাকে চেপে ধরে একবার ডান দিকে নিচ্ছে, আবার একবার বাম দিকে। নিদ্র হাসি দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তৃপ্তির কাছে আসলো। হইছে, এবার তো ছাড়, অনেক খেলেছিস। নিদ্রর কথা শুনে মাথা তুলে নিদ্রর দিকে তাকালো তৃপ্তি। মন খারাপ করে বলল, কি বলো ভাইয়া তুমি? সবে মাত্র ইনস্টল করেছি গেমটা। নিদ্র তৃপ্তির কাছে এসে তার পিছনে এসে বসে তৃপ্তির কোমর জড়িয়ে ধরলো। তারপর নিদ্র নিজের থুতনি তৃপ্তির কাঁধে রাখলো। আমার কিউটিটা বলছি গেম খেলতে পছন্দ করে। তৃপ্তি তার মাথা উপর নিচ করে বলল,
আর কি কি পছন্দ আমার কিউটিটার? ঘুরতে যাওয়া, গেম খেলা, আরো অনেক কিছু। এখন বলতে পারবো না, এখন গেম খেলতে দাও। তা চাচুকে বললেও তো একটা ফোন কিনে দেয়। বলেছি অনেকবার, কিন্তু আব্বু বারবার বারণ করে দিয়েছে, ফোন কিনে দিবে না আমায়। এই বলে তৃপ্তি আবারও গেম খেলতে শুরু করলো। নিদ্র তৃপ্তির কাঁধে নাক ঘষে বলল, আমার যে খিদে পেয়েছে, আমাকে কি খাবার দেবেন আমার কিউটিটা? নিদ্রর কথা শুনে গেম খেলা অফ করে দিল তৃপ্তি। এরপর নিদ্রর হাত কোমর থেকে ছাড়িয়ে নিল। তারপর নিদ্রর দিকে ঘুরে বসলো তৃপ্তি। আরে আমি তো ভুলেই গেছি, তুমি তো এখনো কিছু খাওনি। চলো চলো নিচে যাই। এই বলে হাত থেকে ফোনটাকে সাইডে রেখে খাট থেকে নেমে দাঁড়ালো তৃপ্তি। খাট থেকে নেমে নিদ্রর হাতের দিকে চোখ গেল তৃপ্তির। চিৎকার দিয়ে বলে উঠল তৃপ্তি, আহ ভাইয়া, তোমার হাতের এই অবস্থা কেন? সালমা কিচেনে রান্না করছিল। হঠাৎ তৃপ্তির চিৎকার শুনে তিনি তাড়াতাড়ি দোতলায় আসেন। প্রথমে তৃপ্তির রুম চেক করেন, দেখলেন তৃপ্তি সেখানে নেই। পরে তিনি নিদ্রর রুমে যান, গিয়ে দেখেন তৃপ্তি নিদ্রর খাট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আর নিদ্র খাটের ওপর বসে দুই হাত দেখছে। সালমা বিষয়টা বুঝতে পারেন। তৃপ্তি নিদ্রর হাত দেখে ভয় চিৎকার দিয়েছে। সালমা রুমের ভিতরে এসে বলেন, কি হয়েছে রে দীপ্তি? তৃপ্তি চমকে উঠে পিছনে ঘুরে তাকালো। সালমা দেখে, সালমার কাছে তাড়াতাড়ি চলে যায় তৃপ্তি। কাল রাতে নিদ্র দেয়ালে ঘুষি দেওয়াটা ভালো করে খেয়াল করেনি তৃপ্তি। ভয়ে সালমাকে জড়িয়ে ধরেছিল দুই ভাই বোন। আম্মু, আম্মু, ভাইয়ার হাত। সালমা নিদ্রর হাতের দিকে একবার তাকিয়ে তৃপ্তিকে বলল, তুই নিচে রান্নাঘরে যা, চুলোয় তরকারি বসিয়ে এসেছি আমি, একটু নাড়াচাড়া দে। আবার দেখিস বেশি পাকনামো করতে যাস না। আচ্ছা। এই বলে নিদ্র রুম থেকে বেরিয়ে গেল তৃপ্তি। তৃপ্তি বেরিয়ে যেতেই সালমা নিদ্রর কাছে আসে। ও ছোট মানুষ, ভয়ে চিৎকার দিয়েছে। তৃপ্তি এসব দেখতে পারে না, ভয় পায় অনেক। বাবা, তোমার হাতে না ব্যান্ডেজ করে দিয়েছিলাম, ব্যান্ডেজ কই? আসলে চাচি আম্মা, আমি ফ্রেশ হওয়ার সময় ওগুলো খুলে ফেলি। ঘা তো এখনো শুকায়নি, পানি লাগিয়েছো কেন? আমাকে ডাকতে আমি হেল্প করতাম, বা তৃপ্তিকে বলতে ও হেল্প করে দিত। বাদ দাও। আচ্ছা বাবা, তুমি বসো, আমি আসছি। এই বলে সালমা নিদ্রর রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আবারও এলো নিদ্রর রুমে। এখন আমি আবার ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি, আর খুলবে না। তোমার চাচাকে বলবো তোমার জন্য ওষুধ নিয়ে আসতে। নিদ্র কোনো কথা বলল না। সালমা আবারও ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল নিদ্রর হাতে। সবকিছু গোছগাছ করে দাঁড়ালো সালমা। নিদ্র সালমার উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ চাচি আম্মা। কানের নিচে দিব দুটো। এটা কি বাবা, থ্যাঙ্কস বলে পর করে দিচ্ছ আমাদের? আরে না, আমি আসলে। নিচে আসো, খাবে। কালকে আসার পর থেকে এখনো কিছু খাওনি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সালমা নিদ্রর রুম থেকে চলে গেল। নিদ্র ফোনটাকে চার্জে লাগিয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। অতীতকে পেছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাবে নিদ্র। আজ থেকে গতকাল ও এর আগে সব ভুলে এগিয়ে যাবে ডিসিশন নিয়েছে সে কাল রাতে। অতঃপর নিচে এসে খাওয়ার টেবিলে বসলো নিদ্র। তৃপ্তি কিচেনে ছিল সালমার সাথে। নিদ্রকে টেবিলে বসতে দেখে তৃপ্তি বলল, আম্মু, ভাইয়া এসে গেছে, খাবার দিয়ে আসো। সালমা সকালের নাস্তা রুটি আর আলু ভাজি করেছিল। একটা প্লেটে 3টা রুটি আর ভাজি নিয়ে তৃপ্তিকে বলল সালমা, যা খাইয়ে দিয়ে আয়। খাইয়ে দিব মানে? তোর ভাইয়ার হাতে ব্যথা পেয়েছে, নিজ হাতে খেতে পারবে না। দেখলি না একটু আগে হাতে কতটা ব্যথা পেয়েছে, তাই তুই খাইয়ে দে। আর আমার এখন অনেক কাজ বাকি, না হলে আমি খাইয়ে দিতাম। তাড়াতাড়ি যা। কিন্তু কোনো কিন্তু না, ছেলেটা বাড়িতে এসেছে পর্যন্ত এখনো কিছু খায়নি, তাড়াতাড়ি যা। ঠিক আছে। এই বলে কিচেনের বেসিনে হাত ধুয়ে সালমার হাত থেকে খাওয়ার প্লেট হাতে নিল তৃপ্তি। তারপর খাবার টেবিলের দিকে পা বাড়ালো। নিদ্র চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে বসেছিল। তৃপ্তি খাবার টেবিলে প্লেটটা রেখে নিদ্রর পাশের একটা চেয়ারে বসে একটা রুটি থেকে খানিকটা ছেড়ে নিদ্রকে ডাক দিল, ভাইয়া। নিদ্র চোখ খুলে তৃপ্তির দিকে তাকিয়ে দেখলো তৃপ্তি হাতে রুটি আর ভাজি নিয়ে নিদ্রর মুখের সামনে ধরে আছে। নিদ্র চোখের ইশারা করলো, এইসব কি? তৃপ্তি বলল, রুটি আর ভাজি আম্মু তোমাকে খাইয়ে দিতে বলেছে, তোমার তো হাতে ব্যথা তাই। নিদ্র কোনো কথা না বলে তৃপ্তির হাত থেকে রুটিটা মুখে নিল। এরপর তৃপ্তি নিদ্রকে খাইয়ে দিচ্ছে আর নিদ্র তৃপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে খাচ্ছে। রুটি দুটো খাওয়ার পর নিদ্র বলল, বাস বাস, আর খাবো না, পেট ভরে গেছে। আর একটা আছে, খেয়ে নাও। না, আর না। আরে খাও তো।
এই বলে শেষ রুটিটা থেকে খানিকটা ছিঁড়ে ভাজি নিয়ে নিদ্র মুখের সামনে ধরল তৃপ্তি। নিদ্র আর বারণ করতেই পারলো না। শেষ রুটিটা খাওয়া শেষ হতেই কোথা থেকে তৃপ্তির দুটো ফ্রেন্ড এসে হাজির হলো তৃপ্তিদের বাড়ি। কিছু দূরে দাঁড়িয়ে রইল তারা। তৃপ্তি নিদ্রর মুখ মুছে দিয়ে প্লেটটা হাতে নিয়ে কিচেনে চলে গেল। নিদ্র চেয়ার থেকে উঠে পেছনে ঘুরতেই দেখলো দুটো মেয়ে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিদ্র সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে টিভির রিমোট হাতে নিয়ে সোফার উপর দুই পা তুলে বসে টিভি অন করলো। মেয়ে দুটো নিদ্রর সামনে গিয়ে চলে গেল কিচেনের দিকে। তৃপ্তি কিচেনের বেসিনে প্লেটটা রেখে হাত ধুয়ে দাঁড়ালো। সালমা বলল, খাওয়া হয়ে গেছে, আর লাগবে? সালমা আর কিছু বলতে না দিয়ে তৃপ্তি বলল, ভাইয়া তো দুটো খেয়েই থেমে গিয়েছিল, আমি তো জোর করে 3টা খাওয়ালাম, আর তুমি বলছো আর লাগবে কি না? আসতে পারি? সালমা আর তৃপ্তির কথা বলছিল তখনই তৃপ্তির ফ্রেন্ডরা কিচেনের সামনে আসলো। আরে সামিয়া, মিম, তোরা এসে গেছিস? তৃপ্তির এই দুটোই ফ্রেন্ড, সামিয়া আর মিম। তৃপ্তির কথার উত্তর না দিয়ে সামিয়া সালমাকে বলল, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তৃপ্তি, তোর সাথে কথা আছে, এদিকে আয়। তৃপ্তি তাদের কাছে গিয়ে বলল, কি হয়েছে বল। তো রুমে চল, তারপরে বলছি। এই বলে তৃপ্তির হাত ধরে টেনে দুজনে তৃপ্তির রুমের দিকে নিয়ে যেতে লাগলো। সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল তৃপ্তি, কারণ সে দেখলো নিদ্র সোফার উপর বসে টিভি দেখছে। তৃপ্তি নিদ্রর উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি এখানে কি করছো? তৃপ্তির কথার আওয়াজ শুনে নিদ্র টিভি থেকে চোখ নামিয়ে তৃপ্তির দিকে তাকালো, তারপর বলল, কি করছি মানে? টিভি দেখছে, দেখছিস না? রুমে গিয়ে রেডি হও। নিদ্র কিছুটা ভাবান্তক হয়ে বলল, কেন? ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি হও। তৃপ্তিকে আর কিছু বলতে না দিয়ে সামিয়া আর মিম তাকে টেনে নিয়ে আসলো তৃপ্তির রুমে। নিদ্র সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও টিভি দেখায় মন দিল। তৃপ্তির রুমে এসে দরজা লাগিয়ে দিল মিম। সামিয়া তৃপ্তির উদ্দেশ্যে বলে উঠল, মিষ্টু, মিষ্টু, এটা কি রে? এটাই তো সেই নিদ্র ভাইয়া? হ্যাঁ, কেন? আমি ক্রাশ খাইছি বেষ্টু। তৃপ্তিকে জড়িয়ে ধরে বলল মিম। সামিয়া পিছন থেকে বলে উঠল, মিম সাবধান, তোর আগে আমি ক্রাশ খেয়েছি, সাইডে সরে যা বলছি। বললেই হলো। তৃপ্তি মন খারাপ করে বলল, এটা আবার কি জিনিস? তোরা আমাকে একা রেখে খেয়ে ফেললি? তোদের সাথে আরি, যা বেরিয়ে যা আমার রুম থেকে। আরে বেষ্টু, এ তো খাওয়ার জিনিস না, এটাকে ভালো লাগা বলে। মানে তো কি আর মানে বোঝাতে হবে না, সর এখান থেকে, আর আমার রাস্তা ক্লিয়ার কর। তোরা থামবি? একে তো আমাকে না খাইয়ে একা একা খেয়ে ফেলেছিস, আবার এখানে এসে সেই খাওয়া নিয়ে কারাকারি করছিস। আরে আচ্ছা বেষ্টু, একটা কথা বলতো, তুই ওনাকে খাইয়ে দিচ্ছিলি কেন? হ্যাঁ হ্যাঁ, তুই ওনাকে খাইয়ে দিচ্ছিলি কেন? কাল ভাইয়া হাতে ব্যথা পেয়েছে, তাই খাইয়ে দিতে হয়েছে। ও, তাহলে কোনো সমস্যা নেই, কোন ভাইকে খাইয়ে দিতেই পারে। কি বলিস মিম? রাইট। সাইডে সর। সামিয়া, আস্তে গলা নামিয়ে কথা বল। আচ্ছা ভালো কথা, আমরা যে নিজেদের মধ্যে ঝগড়া করছি, আবার এটা না হয় তৃপ্তি আর নিদ্র ভাইয়ের মধ্যে কিছু চলছে। মিম একটু ভ্যাবা চাকা খেয়ে তৃপ্তির দিকে তাকালো। আমার আর নিদ্র ভাইয়ের মধ্যে কিছু চলছে মানে? কি বলছিস তুই? তোদের মধ্যে আবার প্রেম শুরু হলো না তো বেষ্টু? তাহলে প্রেম করার আগেই ছ্যাঁকা খেয়ে যাবো বেষ্টু। এই প্রেম আবার কি জিনিস, কোথায় থাকে? আর ছ্যাঁকা কি জিনিস? সামিয়া, তুইও না, এ তো কিছুই জানে না এর সম্বন্ধে, আর তুই সন্দেহ করছিস এই মেয়েকে। এটাও জানে না ক্রাশ কাকে বলে, আর এ করবে প্রেম। আচ্ছা মিষ্টু, কিছু নিয়ে আয় না, যা। পারবো না, তোদের মতো মুটকিদের খাইয়ে আমার সব শেষ। নিজেদের টাকা জমিয়ে রাখছি, আর আমার টাকা ফুর্তি করিস। এটা কবে বুঝলি তুই বেষ্টু? অনেক আগে থেকে। এখন আমি অনশন করব তোদের জন্য। এতদিন আমার যত টাকা খেয়েছিস সব বের কর। আচ্ছা বাদ, শেষ তোর কাছে একটা জিনিস চাইবো মিষ্টু। কি বল? আমার লাইন ক্লিয়ার কর। মিম সাইডে সর। তুই বললেই হলো। আচ্ছা আমরা একটা ডিল করি। কি? আমাদের মধ্যে যাকে পছন্দ করবে সেই হবে ওনার বউ, আর সেকেন্ড জন আর আসবে না তার লাইফে। রাজি? আমি রাজি, দেখবি আমি পারবো ওনাকে। দেখা যাবে। আমি কিছু বুঝতে পারছি না, তোরা কি নিয়ে কথা বলছিস? লাইন ক্লিয়ার, প্রেম, ক্রাশ, এসব কি তোরা প্লিজ আমাকে একটু বলবি? আসলে মিমকে থামিয়ে দিয়ে সামিয়া বলল, মিম তুই থাম, ওসব কিচ্ছু না। বেষ্টু, আমরা জাস্ট তোর সাথে মজা করছি। এটা আবার কি ধরনের মজা? সামিয়া, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস, বাট ওর সামনে এইসব ব্যাপারে কিছু বলা যাবে না, আন্টি বারণ করেছে, বুঝলি?
ওকে, তাহলে ডিল ফাইনাল। ফাইন। যা ফাইনাল করেন। আমাকে ক্রাশ আজকেই খাওয়াতে হবে, না হলে তোদের পেছনে বাস দিব আমি বলে দিলাম। এত আচ্ছা মুসিবতে পড়লাম এখন সামিয়া, এই পাগলকে এখন কি করে বুঝাবো? ওরে আমার পিচ্চি বেষ্টু, অবুঝ বালিকা, আপনি এসব কিছু না বুঝলে প্লিজ এসব খেতে চাইেন না। আমরা আপনাকে এসব দিতে পারবো না। আমি কিচ্ছু জানি না, আমি ক্রাশ খাবো মানে ক্রাশ খাবো। তোরা যদি আমাকে ক্রাশ না খাওয়াস তাহলে তোদের সাথে আজকের পর থেকে আর কথা নাই, বাই। এই বলে সামিয়া আর মিমকে রেখে তৃপ্তি তার রুম থেকে বেরিয়ে আসলো। মিম সামিয়ার উদ্দেশ্যে বলল, এখন কি করবি? ভাব কি করা যায়। তৃপ্তি নিজের রুম থেকে বিড়বিড় করতে করতে নিচে নামলো। নিচে নেমে দেখলো সালমা নিদ্রর সাথে কথা বলছে, আর নিদ্র সোফার উপর মাথা নিচু করেই বসে আছে। গতকালকের বিষয়ে কথা বলছে সালমা। তৃপ্তি দ্রুত পায়ে হেঁটে নিদ্রর পাশে বসে বলল, আচ্ছা ভাইয়া, ক্রাশ কি? এটা দেখতে কেমন, খায় কি করে? তৃপ্তির এমন কথায় নিদ্র তৃপ্তির দিকে অবাক হয়ে তাকালো, তারপর সালমান দিকে তাকালো। সালমা নিদ্রর উদ্দেশ্যে বলল, ও বাহিরের দুনিয়ার সাথে কম পরিচিতি, স্কুল, বাড়ি, পড়াশোনা আর ওই দুটো ফ্রেন্ড, এটাই ওর লাইফ। ওর ফ্রেন্ডদের থেকেও তো কিছু শিখতে পারো। আমি বারণ করছি ওকে এগুলো না শেখাতে, এসব বিষয়ে ওকে না বলতে। তৃপ্তি সালমান নিদ্রর এই কথাগুলোতে কান না দিয়ে সে আবারও নিদ্রকে বলল, বলো না ভাইয়া, ক্রাশ খেতে কেমন লাগে? খেয়েছো তুমি কখনো? তৃপ্তির মাথায় এখন শুধু ক্রাশ ঘুরে বেড়াচ্ছে, কারণ সামিয়া আর মিম এটা খেয়ে মজা পেয়েছে, তাই সেও খাবে। কে বলেছে তোকে এসব? মিম আর সামিয়া বলা বলি করছিল ওরা নাকি ক্রাশ খেয়েছে। ওটা নিয়ে তো ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। আমি খেতে চাইলাম, ওরা আমাকে দিতে পারবে না বলেছে। আমিও বলে এসেছি আমি তো ক্রাশ খাবই, ওরা খাওয়াবে, না হলে ওদের। এসব বাদ দে, তোকে। সালমাকে থামিয়ে দিয়ে নিদ্র বলল, চাচি আম্মা তুমি যাও, আমি দেখছি। সালমা সেখান থেকে চলে গেল। নিদ্র তৃপ্তির দিকে ঘুরে বসে বলল, একটু আগে যে দুটো মেয়েকে দেখলাম ওরাই তোর ফ্রেন্ড। হুম। ওরা তোকে রুমে নিয়ে যাওয়ার পর কি কি বলেছে সব তো বল। তারপর তৃপ্তি, মিম আর সামিয়া যা বলছে সব বলল নিদ্রকে। আচ্ছা, এই ব্যাপার? কি ব্যাপার? কিছু না। তো এখন তুই ক্রাশ খাবি তাই তো? হুম। ওকে। কিন্তু আমি তো জানি না ক্রাশ কোথায় বিক্রি করে। আমি জানি। তাহলে চলো রেডি হয়ে নাও, আমরা বাইরে ঘুরতে যাব। আম্মু তো আমাকে বাইরে যেতেই দেয় না, স্কুল আর বাড়ি ছাড়া আর কোথাও যেতে দেয় না। যা রুমে গিয়ে রেডি হও। সত্যি ঘুরতে যাবে? সত্যি নাকি মিথ্যা সেটা রেডি হয়ে না, তারপর বুঝবে। একটু আগে তো তুই বললি আমাকে রেডি হতে ঘুরতে যাবে, এখন আমি সত্যি মিথ্যা যাচাই করছিস কেন? আমি তোমাকে টেস্ট করছিলাম তুমি যাবে কিনা। তুমি রাজি হলে আম্মু নিশ্চয়ই যেতে দেবে। ও, এখন যা। তৃপ্তি সেখান থেকে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসলো। নিদ্র সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে তারপর সোফার উপর থেকে নেমে সেও নিজের রুমে চলে আসলো। নিদ্র নিজের রুমে এসে বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। এইদিকে তৃপ্তি নিজের রুমে যেতেই ওরা ফ্রেন্ডরা ওকে বলল, কিরে কোথায় গিয়েছিলি? নিচে ভাইয়ার কাছে। তোরা তো আমাকে ক্রাশ খাওয়াবে না, তাই ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া বলেছে আমাকে ক্রাশ খাওয়াবে। তৃপ্তি কথা শুনে মিম আর সামিয়া হাঁ করে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। মিম বলল, তুই কি তোর ভাইয়াকে সব বলে দিয়েছিস আমরা যা বললাম? হুম। সামিয়া আর মিম মাথায় হাত দিয়ে হাঁ করে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। কিরে ওরকম হাঁ করে তাকিয়েছিস কেন? মুখ বন্ধ কর, মশা ঢুকবে। এই বলে ওদের সামনে থেকে চলে গেল তৃপ্তি। মিম আর সামিয়া নড়ে চড়ে বসলো। তৃপ্তি তার আলমারি খুলে একটা ড্রেস বাহির করলো, তারপর একটা নীল কালারের বোরখা। সামিয়া এসব দেখে তৃপ্তিকে বলল, কোথাও যাবি নাকি? হুম, বাইরে যাব ঘুরতে, ভাইয়া নিয়ে যাবে। সামিয়া আর মিম এই কথা শুনে বসা থেকে উঠে তৃপ্তির কাছে এসে বলল, বেষ্টু আমরাও যাব, আমাদেরও সাথে নে না। না, তোদের নিয়ে যাব না। তোরা হলি একটা রাক্ষসী। সাধারণ স্কুলে যাই তোরা আমার সব টাকা শেষ করে ফেলেছিস। না জানে ঘুরতে নিয়ে গেলে কত খরচ করবি। সত্যি বলছি বেষ্টু, 1 টাকাও খরচ করব না তোর, প্লিজ আমাদেরও সাথে নে। ঠিক আছে, কিন্তু আমরা কি পরে যাব? আমরা তো কিছু নিয়েই আসিনি, এগুলো পরে তো আর যাওয়া যাবে না। আমার এখানে এক্সট্রা আরো 2টা বোরকা আছে, ওগুলো তোরা দুজনে পরে নে। তুই হলি 4 ফুট আর আমরা হলাম 5 ফুট, তোর বোরখা আমাদের গায়ে লাগবে? মিম, কুল কুল, আমি বাড়ি থেকে রেডি হয়ে আসি।
পাঁচ মিনিট, হ্যাঁ 5 মিনিট আমাদের জন্য দাঁড়াস। ইউ তাড়াতাড়ি যা। সামিয়া আর মিম চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে নিজেদের বাড়ি চলে গেল। তৃপ্তি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোলো। তারপর জামা পায়জামা পরে বোরখা হিজাব মেকআপ পরে বের হলো। নিচে সোফার উপর বসে আছে নিদ্র। তৃপ্তি নিদ্রর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, চলো ভাইয়া যাওয়া যাক। নিদ্র তৃপ্তির দিকে একবার তাকিয়ে বলল সে। কি আপনি আপু? তৃপ্তি তার ডান হাত দিয়ে মুখের ওপর থেকে নিকাব সরে নিল। নিদ্র তাকিয়ে বলল, এসব কি তৃপ্তি? বোরকা পরছি। আম্মু বোরকা ছাড়া কোথাও বের হতে দেয় না। বোরকা ছাড়া বের হলে আম্মু বলেছে সেই দিন আমার খাওয়া দাওয়া বন্ধ, আমি না খেয়ে থাকতে পারি না। নিদ্র কিছু বলল না। সালমা এসে দাঁড়ালো তাদের মাঝে। তৃপ্তিকে বোরখা পরা অবস্থায় দেখে সালমা বলল, কিরে কোথায় যাচ্ছিস? ঘুরতে। চেঁচাম্মা, আমি নিয়ে যাচ্ছি, আমার সাথে যাবে। কিন্তু আমি আছি, কোনো সমস্যা হবে না। আরও চেয়ারম্যানের মেয়ে, কে কি বলবে ওকে? সালমা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলল, সাবধানে যা নিদ্র বাবা, ওর খেয়াল রাখিস। এতপর নিদ্র আর তৃপ্তি বেরিয়ে আসলো চেয়ারম্যান বাড়ি থেকে। গ্রামের রাস্তা দিয়ে নিদ্র বাম হাত ধরে হেঁটে যাচ্ছে। তৃপ্তি হাতে ব্যথা থাকার কারণে গাড়ি নিয়ে আসেনি নিদ্র, তবু গাড়ি নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তৃপ্তি বারণ করে। বাড়ি থেকে বেরিয়ে তৃপ্তি মিম আর সামিয়ার কথা বলল নিদ্রকে। এই জন্য তারা এখন মিম আর সামিয়াদের বাড়ির দিকেই যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বোরখা পরা দুটো মেয়ে এসে দাঁড়ালো নিদ্র আর তৃপ্তির সামনে। এত সময় লাগে তোদের? সরি দোস্ত। চলো। এরপর আরও কিছু দূর হেঁটে গিয়ে তারা একটা অটোতে উঠল। সামিয়া একটা জায়গার নাম বলল, অটোওয়ালা সেই জায়গা তাদের নামিয়ে দিল। জায়গাটা কিছুটা পার্কের মতো, কিছু কিছু কাপল দেখা যাচ্ছে। নিদ্রর হাত ধরে হাঁটছে তৃপ্তি। সামিয়া আর মিমিতে কোনো অবাক হলো না, কারণ তৃপ্তি কোথাও গেলে সাথে সে থাকবে তার হাত ধরে। নীরবতা ভেঙে তৃপ্তি বলল, ভাইয়া আমাকে না ক্রাশ খাওয়াবে বলেছিলে, কোথায় ক্রাশ? আমি খাবো, নিয়ে চলো না। নিদ্র তৃপ্তির দিকে একবার তাকিয়ে আবারও সামিয়া মিমের দিকে তাকালো। তারা দুজনে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাঁটছে। আর একটু সামনে চল। তারপর নিদ্রর কথা শুনে সামিয়া আর মিম দাঁড়িয়ে পড়ল। তৃপ্তি তাদের দিকে তাকিয়ে বলল, কিরে তোরা দাঁড়িয়ে পড়লি কেন? আয়, তোরা না বলেছিলি আমাকে ক্রাশ খাওয়াতে পারবি না? তোদের খাওয়াতেও হবে না, ভাইয়া আমাকে খাওয়াবে, তোদেরও খাওয়াবে, আয়। তারা আরো কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখলো একটা দিঘি, মানে বড় পুকুর। দিঘির পাড়ে একটা ফুচকার দোকান। ফুচকা দেখে তৃপ্তির চোখ চকচক করে উঠল। নিদ্রর হাতে একটা ঝাঁকুনি দিয়ে তৃপ্তি বলল, ভাইয়া ফুচকা খাবো, প্লিজ প্লিজ প্লিজ। তৃপ্তি নিদ্রর হাত ঝাঁকুনি দেওয়াতে কেটে যাওয়া জায়গায় একটু টান অনুভব করে। নিদ্র কিন্তু কিছু বলল না, মুখের ভঙ্গি আগের মতোই রেখে বলল, ফুচকা খাওয়া ভালো না। দূর শিয়ান দিও না, চলো। এইচএসসি পরীক্ষার পর থেকে আর খাওয়া হয়নি। বাড়ি থেকে আম্মু বেরোতে দেয়নি, তাই খেতেও পারিনি। তুই ফুচকা চিনিস? চিনবো না কেন? আমাদের স্কুলের সামনে বারেক কাকার দোকানে আছে, ওখানে আমরা প্রতিদিন খেতাম। এই বলে নিদ্রর হাত ধরে টানতে টানতে সে ফুচকা দোকানের কাছে নিয়ে আসলো। তৃপ্তি নিদ্রকে সাথে মিম আর সামিয়াও। তারা চারজনে চারটা চেয়ারে বসে পড়ল। তৃপ্তি ফুচকাওয়ালাকে বলল, ভাইয়া 4 প্লেট ফুচকা দিন। আমি খাবো না, তোরা খেলে খা। কেন? ও বুঝেছি, তোমার তো হাতে ব্যথা, সমস্যা নেই, আমি খাইয়ে দিব, আমি আছি তো। না, হাতে ব্যথার জন্য না, আমি সব জিনিস খাই না। ঠিক আছে, তাহলে আমরা খাই, তুমি বসে থেকো। তারপর 3টা ফুচকার প্লেটে অর্ডার দিল তৃপ্তি। আর নিদ্র ফোন হাতে নিয়ে জ্যাককে মেসেজ করলো। ফুচকাওয়ালা কিছুক্ষণ পর 3 প্লেট ফুচকা ওদের 3 জনের হাতে দিল। ফুচকা হাতে পেয়ে তৃপ্তি মুখের সামনে থেকে নিকাব সরিয়ে ঘপাঘপ খাওয়া শুরু করলো। সামিয়া আর মিম প্রথমে অসংকোচ বোধ করলো, পরে তারাও খেতে লাগলো। নিদ্র ফোন পকেটে রেখে তৃপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, আস্তে খা, কেউ তো নিয়ে যাচ্ছে না, এভাবে খেলে মানুষ কি বলবে? তৃপ্তি নিদ্রর দিকে তাকিয়ে হাতে আরেকটা ফুচকা নিয়ে মুখে পুরে নিল। নিদ্র আর কিছুই বলল না। 3 মিনিটের মধ্যে 1 প্লেট ফুচকা শেষ করে ফেললো তৃপ্তি। সামিয়া আর মিমের প্লেটে এখনও 2টো করে ফুচকা আছে। তৃপ্তি আবারও আরেক প্লেট অর্ডার করলো। তৃপ্তি আর না, 1 প্লেটই এনাফ, শরীর খারাপ করবে। প্লিজ ভাইয়া আরেক প্লেট, তারপর আর খাবো না। আবার কবে খেতে পাবো জানি না। আর না, 1 প্লেটও না। প্লিজ শেষ আরেকটা প্লেট প্লিজ, তারপর আর কিচ্ছু চাইবো না। ওকে। তৃপ্তি খুশি হয়ে তাড়াতাড়ি আরেক প্লেট অর্ডার করলো। তারপর সামিয়া আর মিমের দিকে তাকিয়ে বলল, কিরে তোরা আর খাবি? না ভাই, এটাই না, আর চলবে না। আমারও আর চলবে না,
তৃপ্তি কিছুই বলল না। সামিয়া আর মিম শেষে দুটো ফুচকা খেয়ে প্লেট রেখে হাত মুখ ধুয়ে নিল। ফুচকাওয়ালা আরেক প্লেট ফুচকা তৃপ্তির হাতে দিয়ে গেল। আপনার সাথে আমাদের কিছু কথা আছে। নিদ্র এক মনে তৃপ্তির খাওয়া দেখছিল। ঠিক তখনই মিম নিদ্রর পেছনে এসে এটা বলল। কি বলবে বলো। এখানে না, একটু ওদিকে আসুন। তৃপ্তি নিদ্র আর মিমের দিকে একবার তাকালো, তারপর সামিয়াকে খুঁজতে লাগলো। দেখলো সামিয়া কিছু দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তৃপ্তি আবারও ফুচকা খাওয়ায় মন দিল। নিদ্র বলল, তৃপ্তি, এখানে একা রেখে যেতে পারবো না। কিছু হবে না, আমরা তো আর বেশি দূরে যাচ্ছি না, ওই যে গাছটার নিচে। তৃপ্তি। নিদ্রকে থামিয়ে দিয়ে তৃপ্তি বলল, আচ্ছা তোমাকে যেতে বলেছে, যাও না, নিশ্চয়ই কিছু জরুরি কাজ আছে, আমার সামনে বলবে না। কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না, প্রমিস, তুমি যাও। নিদ্র বসা থেকে উঠে মিমের সাথে সামিয়ার কাছে আসলো। নিদ্র এখানে এসে বলল, তোমরা কি বলবে সেটা আমি জানি, তবুও বলো শুনি। জানেন যেহেতু তখন আর কি বলবো, তৃপ্তি নিশ্চয়ই বলছে। তবুও শুনি, তোমরা কি বলো। দেখুন, আমার সোজা কথা, আমিও আপনাকে পছন্দ করছি, সামিয়াও পছন্দ করছে। আপনাকে দেখে আমি ফিট হয়ে গেছি, সারাক্ষণ শুধু আপনাকে নিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে এখন। নিদ্র কিছু না বলে সামিয়ার দিকে তাকালো। ওর মনে কি চলছে আমি জানি না, তবে আপনাকে দেখার পর থেকে আমার মন শুধু আপনাকেই চায়। হয়ে গেছে তোমাদের কথা, এবার আমি চলি। বলেন, তবে ভেবেচিন্তে বলবেন, আমাদের দুজনের মধ্যে একজনকে বাছাই করতে হবে। তোমাদের দুজনের কেউই আমার হবে না। নিদ্র কথা শুনে মিম আর সামিয়া এক পা পিছিয়ে নিদ্রর দিকে চোখ বড় বড় করে তাকালো। সামিয়া বলল, কারণ জানতে পারি? কারণ আমার মন অন্য কেউ নিয়ে গেছে। সামিয়া আর মিম দুজন দুজনকে দেখে আবারও নিদ্রর দিকে তাকালো। মিম বলল, কে সে? নিদ্র ওখান থেকে তৃপ্তির দিকে একবার তাকিয়ে আবারও মিমের দিকে তাকিয়ে বলল, আছে একজন, বলা যাবে না, সিক্রেট। দেখুন, আমি কিন্তু মজা করছি না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। আচ্ছা, আমাদের মাঝে কি নেই যেটা ওই মেয়েটার মাঝে আছে, যে আপনার মন নিয়েছে? বিশেষ কিছু একটা, যেটা তোমাদের মাঝে নেই। তবে তোমরা দেখতে অনেক সুন্দর, আমার থেকে ভালো ছেলে পাবে। আমি এটা ভেবে অবাক হচ্ছি, তোমরা গ্রামের মেয়েরা এত এগিয়ে গেছো। কেন, পিছিয়ে থাকলে বুঝি খুশি হতেন? আমি এখন যে পরিস্থিতিতে আছি, বলতে পারো তোমরা পিছিয়ে থাকলে খুশি হতাম। এখন আপনি কি বলবেন ক্লিয়ার করে বলুন, আমার আপনাকেই চাই। মুখ কাঁদো কাঁদো করে বলল মিম। সামিয়া আর মিমের দিকে একবার তাকিয়ে কিছুটা অবাক হলো, তারপর মিমের কানে কানে বলল, দোস্ত তুই পড়তে পারলে তোর করবি, আমার আর দরকার নেই এবার, বাই, আমি তৃপ্তির কাছে যাচ্ছি, তোরা আয়। এই বলে সামিয়া সেখান থেকে চলে গেল। নিদ্র সামিয়ার দিকে একবার তাকিয়ে আবারও মিমের দিকে তাকালো। দেখো, তুমি সবে এসএসসি পাস করেছো, তোমার মধ্যে এখন একটা আবেগ কাজ করছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি আমার কি দেখে আমাকে প্রপোজ করতে এসছো? আপনি দেখতে হ্যান্ডসাম, মাথার চুলগুলো স্টাইলিশ, টাকা পয়সার অভাব নেই, এর থেকে বেশি কি চাই আর একটা মেয়ের? মন, যেটা থেকে ভালোবাসা কাজ করে, যেটা থেকে ভালো লাগা কাজ করে। আমি যেটা ভেবেছিলাম সেটাই। তোমার মাঝে এখন আবেগ কাজ করছে, তুমি আমাকে স্টাইলিশ হ্যান্ডসাম টাকা পয়সা দেখে প্রপোজ করতে এসছো। না। মিমকে আর বলার সুযোগ না দিয়ে নিদ্র আবারও বলল, এখনো তুমি অনেক ছোট, সামনে এখনো তোমার অনেক রাস্তা খোলা আছে। অযথা আমার পিছনে সময় নষ্ট করো না, লাভ হবে না। আমি আগে বলছি, এখন আবার বলছি, আমার মন অন্য কেউ নিয়ে গেছে, আমাকে ডিস্টার্ব করো না, বাই। এই বলেই সেখান থেকে চলে আসলো নিদ্র তৃপ্তিদের কাছে। তৃপ্তির পাশে চেয়ারে বসতেই তৃপ্তির প্লেট থেকে শেষ একটা ফুচকা মুখে পড়ল। নিদ্র অবাক হয়ে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। সামিয়া তৃপ্তির উদ্দেশ্যে বলল, রাক্ষসী কি, আমরা না তুই? অবশ্যই, তোরা এখন তো ভালো সাচ্ছিস ভাইয়াকে দেখে। মিম এসে সামিয়ার পাশে বসলো। নিদ্র তৃপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সামিয়া আর মিম কি নিয়ে যেন কানে কানে ফুসফুস করতে লাগলো। তৃপ্তি হাত থেকে প্লেট রেখে একটা ঠেক মারলো, তারপর হাত মুখ ধুয়ে ভালোভাবে মেকআপ পরে নিল। নিদ্র তখনও তৃপ্তির দিকেই তাকিয়েছিল। মামা 350 টাকা হয়েছে। ফুচকাওয়ালার কথা শুনে বাস্তবে ফিরল নিদ্র, অবাক হয়ে বলল, কত টাকা হয়েছে? 350 টাকা। কেমনে কি, এক প্লেটের দাম কত? এক প্লেটের দাম 50 টাকা, আর উনি 5 প্লেট, আর এনারা 1 প্লেট করে 2 প্লেট, মোট 7 প্লেট। 7 প্লেটের দাম 350 টাকা হয়েছে। তৃপ্তি আর সামিয়া মিমকে দেখে বলল ফুচকাওয়ালা।
নিদ্র তৃপ্তির দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। তৃপ্তি ভয়ে সামিয়া আর মিমের পেছনে চলে গেল। নিদ্র টাকা দিয়ে সেখান থেকে হাঁটা ধরলো। তৃপ্তি তাড়াতাড়ি নিদ্রর হাত ধরলো, তারপর পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, সরি ভাইয়া, অনেকদিন পর দেখেছি, তাই লোভ সামলাতে পাইনি। আর কখনো এমন করব না। একা ছেড়েছি তো এমন করলে? হ্যাঁ, মানুষের বাইরের খাওয়ার একটা লিমিট আছে। এখন যদি শরীর খারাপ করে, চাচা আমি এই কারণে তোকে একা ছাড়ানো। এখন আমি বলছি, ছাড় আমার হাত। এই বলে নিদ্র তৃপ্তির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তৃপ্তি দাঁড়িয়ে পড়ল, নিদ্র সামনের দিকে হাঁটা ধরল। সামিয়া আর মিম এসে দাঁড়ালো তৃপ্তির পাশে। তোর ভাইয়ার রাগ একটু বেশি, তাই না? তৃপ্তি মন খারাপ করে বসলো। মন খারাপ করিস না, চ যাই। নিদ্র আগে আগে হাঁটছে আর তৃপ্তি, সামিয়া, মিম নিদ্রর পিছনে হাঁটতে লাগলো। সামিয়ার হাত ধরে হাঁটছে তৃপ্তি। কিছু দূর এগিয়ে একটা অটো ভাড়া করলো নিদ্র বাড়ি ফিরে যাওয়ার জন্য। অটোতে উঠে বসলো চারজনে। মিম এক দৃষ্টিতে নিদ্রর দিকে তাকিয়ে রইল, আর নিদ্র মাথা নিচু করে ফোনের দিকে তাকিয়ে রইল। তৃপ্তি আর সামিয়া বকবক করতে লাগলো। নিদ্র রাগী চোখে তৃপ্তির দিকে তাকাতেই তৃপ্তি মুখ বন্ধ করে ফেলে। ঘণ্টাখানেকের মাঝে চেয়ারম্যান বাড়ির সামনে এসে দাঁড়ালো অটো। নিদ্র অটোর ভাড়া দিয়ে বাড়ির ভিতরে চলে গেল। সামিয়া আর মিমকে বিদায় দিয়ে তৃপ্তি ভয় ভয়ে বাড়ির ভিতরে ঢুকলো। এরপর তাড়াতাড়ি দৌড়ে নিজের রুমে চলে গেল তৃপ্তি। নিদ্র রুমে এসে চেঞ্জ করে খাটের ওপর বসলো। কিছু সময় পর নিদ্রর রুমে সালমা আসলো। কিছু বলবে চাচি আম্মা? বলেছিলাম দুপুর তো পেরিয়ে যাচ্ছে, খাবে না? আসছে, তুমি যাও। গোসল? সালমাকে থামিয়ে দিয়ে নিদ্র বলল, ভোরে শাওয়ার নিয়েছি, এখন আর নেব না, ভালো লাগছে না। ঠিক আছে, নিচে এসো, আমি খাবার দিচ্ছি। চাচু আসছে। ডাইনিং টেবিলে বসে আছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। সালমা নিদ্রর রুম থেকে বেরিয়ে তৃপ্তির রুমের কাছে আসলো। দেখলো তৃপ্তির রুমের দরজা বন্ধ। তৃপ্তির রুমের দরজা বন্ধ করে রাখছিস কেন? খোল। তৃপ্তি ভেতর থেকে বলল, কেন, কোনো দরকার আছে আম্মু? আমি এখন ঘুমাবো। ঘুমাবি মানে? দুপুরে খাবি না? তোর আব্বু নিচে বসে আছে, আয়। আসলে আম্মু আমার খিদে নেই, বাহির থেকে খেয়ে আসছি। তোমরা খাও, আমি পরে খাবো। সালমা আর কিছুই বলল না। ভাবলো নিদ্র বাহির থেকে কিছু খাইয়ে নিয়ে আসছে হয়তো, থাক পরে খাবে। নিদ্র রুম থেকে বেরিয়ে নিচে নামলো। দেখলো বজলুর ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। সেও গিয়ে বসে পড়লো। সালমা একটা প্লেটে খাবার নিয়ে মেখে নিদ্রর মুখের সামনে ধরলো। নিদ্র কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। বজলুর সালমার উদ্দেশ্যে বলল, খাওয়ার পর সোফার উপর থেকে ওষুধগুলো নিয়ে ওখান থেকে দুটো ওষুধ খাইয়ে দিও। আচ্ছা। তৃপ্তি কই, দেখছি না যে? রুমে শুয়ে ঘুমাচ্ছে। খাবে কিনা বলছিলাম, বললো এখন খাবে না, খিদে নেই। নিদ্র এবার মুখ খুলল। খাবি কি করে? 5 প্লেট ফুচকা যে বাহির থেকে খেয়ে আসছো, বারবার বারণ করছে, তাও শোনোনি। কি 5 প্লেট? 1 প্লেট না, 2 প্লেট না, 5 প্লেট? হ্যাঁ, আমি একটু কাজে ওর থেকে দৌড়ে গেলাম, ব্যাস এই সুযোগে 5 প্লেট ফুচকা সাবর করে দিল। এই কারণেই আমি ওকে একা ছাড়ি না, এই জন্যই এখন ভয়ে রুমের দরজা লাগিয়ে শুয়ে আছে। এরপর আবারও সবাই নিশ্চুপ। বজলুর বাকি খাওয়া খেয়ে নিজের রুমে চলে গেল, আর সালমা নিদ্রকে খাইয়ে দিতে লাগলো। তৃপ্তি রুমে এসে চেঞ্জ করে নিদ্র আনা ডলটাকে জড়িয়ে ধরে শোয়ার পর থেকে তার পেটে ঘুরঘুর আওয়াজ হতে লাগলো। তৃপ্তি বিড়বিড় করে বলল, কি দরকার ছিল তৃপ্তি তোর এতগুলো ফুচকা খাওয়ার? এবার বস ঠেলা, পেটের ভিতরে ঠাডা পড়ার মতো আওয়াজ হচ্ছে, নিশ্চয়ই পেট খারাপ হয়েছে তোর। বলতে না বলতে তৃপ্তির পেট মোচড় দিয়ে উঠে শোয়া থেকে উঠে দৌড়ে দেয় ওয়াশরুমের দিকে। নিদ্র খাওয়া শেষ করে ওষুধ খেয়ে রুমে এসে শুয়ে পড়লো। তারপর জ্যাককে কল করলো নিদ্র। কিরে এখন কি করছিস? শুয়ে আছে। হাতের কি অবস্থা এখন? ভালো, ওষুধ খেলাম সবে মাত্র। তুই কি করছিস এখন? কি করব, তোর ওখানে থেকে বাসায় আসতে আসতে 1টা বেজে গেছে, এখন খেয়ে ঘুমোতে যাচ্ছি। আন্টি কিছু বলেছে? না। কে কিছু বলেনি? না বলেনি, কারণ আমি সব দোষ তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছি, এবার ঠেলা সামলা। জ্যাক বাই বাই বেটা। এই বলেই জ্যাক কল কেটে দিল। নিদ্র ফোনটাকে সাইডে রেখে চোখ বুঝে নিল। জ্যাকের মা একটু অন্যরকম রাগী টাইপের, তবে মন তার বেশ ভালো। যদিও জ্যাকের সামনে কিছু বলতে তিনি উল্টো নিজে ভয় পান, তবু তার ছাড় দেন না তিনি জ্যাককে। বিড়বিড় করে জ্যাকের কানের পোকা বের করে ফেলেন তিনি। তৃপ্তি সে কখন ওয়াশরুমে গেল, এখনো বেরোনোর কোনো নাম নেই। ওয়াশরুম থেকে তৃপ্তি কান্না করতে করতে বলছে, শালার ফুসকোয়ালা, আমি বলছি বলেই কি তোর দিতে হইব? মানা করতে পারলি না?
আবার সামনে পেলে নাক ফাটিয়ে দিব তোর, শালা উগান্ডা বান্দরের 3 নম্বর শয়তান। এই বলে ভ্যা ভ্যা করে ওয়াশরুমে পড়ে কাঁদতে লাগলো তৃপ্তি। নিদ্র এখন অতল ঘুমে তলিয়ে গেছে। সালমা রুমে এসে একটু শুয়ে পড়লেন। সারাদিন কাজ করে হাঁপিয়ে গেছেন তিনি। বজলুর কিছুক্ষণ আগে আবার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। চেয়ারম্যান মানুষ, কার কী সমস্যা সেটা দেখতে হয়। বাড়িতে থাকতে পারেন না তিনি বেশিক্ষণ। সজীব সকালে স্কুলে গেছে, এখনও আসেনি, আসবে বিকেল 4টা বাজে। একটু ভালো বোধ হওয়ায় ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি। হেলতে দুলতে খাটের কাছে গিয়ে ধপাস করে ডলটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আর মুখে ফুচকাওয়ালা 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। শালা বিড়ালের নাতি, হাঁসের বাচ্চা, কুকুরের 3 নম্বরের নাতি, আর কি আছে, ও হ্যাঁ শিয়ালের 5 নম্বর বইয়ের 24 নম্বর নাতি। এইসব আনবান বলতে বলতে ঘুমিয়ে পড়ল তৃপ্তি। শরীর খুব দুর্বল হয়ে গেছে তার। বিকেল 4টায় বাড়িতে আসলো সজীব, সাথে তৃপ্তির ফ্রেন্ড মিমো আসছে, সামিয়া আসেনি। সালমা নিচে বসে ফোনে তার ভাই বউয়ের সাথে কথা বলছিল। সজীব বাড়ির ভেতরে ঢুকে নিজের রুমে চলে গেল আর মিম সালমার কাছে আসলো। সালমার সেদিকে কোনো খেয়াল ছিল না। সালমা কল কেটে দিয়ে সামনে তাকাতে দেখলো মিম দাঁড়িয়ে আছে। আরে তুমি কখন এলে? এই তো আন্টি, সবে মাত্র। ও সজীবও আসছে, রুমে গেল এখন। সালমা বসা থেকে উঠে দাঁড়ালো। আন্টি, তৃপ্তি কই? মিমের মেইন উদ্দেশ্য নিদ্রর সাথে দেখা করা, কিন্তু সে তৃপ্তির উচ্ছিলা নিয়ে এটা থেকে এড়িয়ে বাঁচতে পারলো। সেই দুপুরে বাহির থেকে আসার পর থেকে রুমে গিয়ে যে দরজা বন্ধ করেছে এখনো খুলেনি। আচ্ছা আমি দেখি। তুমি তো ওদিকে যাবে, সজীবকে বলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসতে, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। এই বলে মিম দোতলায় চলে গেল আর সালমা কিচেনে। মিম দোতলায় এসে সজীবের রুমে গিয়ে সজীবকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলে। তারপর তৃপ্তির রুমের দিকে পা বাড়ালো। একটা রুমের সামনে গিয়ে থেমে গেল মিম। রুমের দরজা হালকা চাপানো ছিল, তাই ধাক্কা দিতেই খুলে গেল। খাটের ওপর শুয়ে আছে নিদ্র। কাল রাতের ঘুম তাকে গভীরভাবে আঘাত করে অতল ঘুমে তলিয়ে রেখেছে। নিদ্রকে এভাবে ঘুমাতে দেখে মিম একটা মুচকি হাসি দিল। তারপর তার রুমের ভিতর গিয়ে দরজা হালকা চাপিয়ে আস্তে আস্তে নিদ্রর খাটের পাশে গিয়ে দাঁড়ালো মিম। ভাই, এই মিমকে না রাখলে হয় না? কেন? এ আবার স্যাড স্টোরি এন্ট্রি দিতে পারে। শালা তুই চুপচাপ শুন, না হলে কিন্তু আমি আর বলবো না। সরি ভাই, মাফ কর। ঠিক আছে, তুই বলতে থাক, আর কিছু কমো না। মিম পিছনে 2 হাত দিয়ে নিদ্রর খাটের কাছে এসে দাঁড়ালো। তারপর মনে মনে বলল, তুমি যতই অন্য কাউকে মন দিয়ে থাকো না কেন, আমি তো তার থেকে ছিনিয়ে এনে আমার করে নেবই সেটা। আমার বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিল সামিয়া, কিন্তু কি যেন মনে করে সে সরে গেল আর বলে গেল আমি তোমাকে পটাতে পারলে আমার করে নিতে, আমি সেটাই করব। এরপর মিম একটা দুষ্টু হাসি দিল। নিদ্রর দিকে একটু ঝুঁকে আবারও সোজা হয়ে দাঁড়ালো মিম। তার হার্ট পেট দুপদুপ করতে লাগলো। অবশেষে নিদ্রর দিকে ঝুঁকে তার 2 চোখে চুমু খেলো মিম। তারপর তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালো। তার বুকের হার্টবিট আরো জোরে জোরে দুপদুপ করতে লাগলো। মিম বুকের বাঁ পাশে ডান হাত রেখে মনে মনে বলল, অল ইজ ওয়েল মিম, এতটুকু সাহস করেছিস, এতেই এনাফ, বাকিটা পরে। কন্ট্রোল কন্ট্রোল। কিন্তু মন কি আর মানে, শেষ চান্সটা নিয়েই ফেললো। বুকের বাঁ পাশে ডান হাত রেখে লজ্জাজনিত মুখ নিয়ে নিদ্রর ঠোঁটের দিকে এগিয়ে গেল মিম। শেষ চুমুটা খেয়ে ফেললো। এরপর তাড়াতাড়ি সরে এসে নিদ্রর রুম থেকে বেরিয়ে আসলো মিম। নিদ্রর কোনো হুঁশ নেই। কাল রাতের ঘুম আর শরীর দুর্বলের কারণে গভীর ঘুমে আচ্ছন্ন নিদ্র। মিমের মন এখন ফুরফুরে। মিম নাচতে নাচতে তৃপ্তির রুমের সামনে এসে দাঁড়ালো। তারপর দরজা থাপড়াতে থাপড়াতে চিৎকার দিয়ে ডাক দিল, তৃপ্তি। কারো চিৎকারের আওয়াজ শুনে ধরফরিয়ে উঠে বসলো তৃপ্তি, কিন্তু চোখ তার বন্ধ। কান খাড়া করে বোঝার চেষ্টা করলো কে ডাকছে। মিমের গলার আওয়াজ শুনে আস্তে আস্তে খাট থেকে নেমে হেলতে দুলতে রুমের দরজা খুলে দিল। দরজা খুলতে মিম ভিতরে এসে রুমের দরজা লাগিয়ে দিল। খুশিতে তৃপ্তির দিকে ঘুরতে তৃপ্তি মিমের বুকে মাথা রাখলো। বেস্টু, আমি শেষ। মিম অবাক হয়ে বলল, কি হয়েছে রে তোর? শালার ফুসকাওয়ালা আমারে মারছে। ওয়াশরুম আর খাট এখন আমার ঠিকানা করে ছাড়ছে। তোকে তো আগেই বারণ করছিল, কিন্তু তুই শুনিসনি। এখন বুঝ মজা। আমারে বাচ্চা বেস্টু। এখন কি হয়েছে সেটা বল। তোদের 2 চুন্নির নজর লেগেছে, পেট অনেক ব্যথা করতেছে। এদিকে আয়। এরপর মিম তৃপ্তিকে খাটে শুইয়ে দিয়ে
তৃপ্তিও আর কোনো কিছুই বলল না। শরীর দুর্বলের কারণে কিছু বুঝতে পারছে না তৃপ্তি। মিম তৃপ্তির রুম থেকে বেরিয়ে নিচে আসলো। সালমা সজীবকে খাইয়ে দিচ্ছেন। মিম ডাইনিং টেবিলের সামনে এসে সালমাকে বলল, আন্টি, তৃপ্তির শরীর খারাপ করছে। মিমের কথা শুনে অবাক হয়ে মিমের দিকে তাকালো সালমা। সজীব মুখে খাবার চিবোচ্ছে। সালমা বলল, মানে দুপুরে আসার পর থেকে ওর পেটে ব্যথা শুরু হয়েছে। আজ 5 প্লেট ফুচকা খাইছে, তাই এমন হয়েছে। 5 প্লেট ফুচকার কথা শুনে সজীবের মুখ হাঁ হয়ে গেল। মুখ থেকে খাবার ফ্লোরে পড়ে গেল। সালমা আর মিম সজীবের দিকে তাকালো। সালমা মিমকে চোখে কি যেন ইশারা করলো, কিন্তু লাভ হলো না। ছোট্ট সজীবের মাথায় এতক্ষণে ঢুকে গেছে সব। আমি আগেই জানতাম আপুরা আজ ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবে, তাই স্কুলে যেতে চাইনি। আর আম্মু, তুমি আমাকে মিথ্যা বলে স্কুলে পাঠালে, খাবো না আমি। এই বলেই চেয়ার থেকে নেমে হাঁটা ধরল সজীব। সালমা খাবার হাতে মিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মিম তাড়াতাড়ি সজীবের হাত ধরে বলল, আরে তুই ভুল বুঝছিস, আমরা ঘুরতে যাইনি, আমরা আমাদের স্কুলে গেছিলাম। ওখানে বারেক কাকার দোকানে আমরা ফুচকা খাইছি। না, এটা মিথ্যা, আমি সব বুঝি। বুঝাচ্ছ? ছাড়ো আমার হাত। আরে ভাই, তুই বুঝতে পারছিস না, আমি সত্যি বলছি। আচ্ছা, আমি যদি মিথ্যা বলি তাহলে তুই তোর বড় ভাইকে জিজ্ঞেস করিস যা। ঠিক আছে, আমি ভাইয়াকেই জিজ্ঞেস করব। ভাইয়া যদি বলে তোমরা ঘুরতে গেছো, তাহলে তোমাদের খবর আছে। ঠিক আছে ভাই, পরে খবর করিস, এখন খা। সজীব আর কথা না বলে খেতে লাগলো। সজীবকে খাবার খাওয়ানোর পর রুমে পাঠিয়ে দিল সালমা। তারপর তৃপ্তির রুমে আসলো। মিম আগে চলে এসেছিল তৃপ্তির রুমে। সালমা তৃপ্তির পাশে বসে তার মাথায় হাত রাখলো। তৃপ্তি আবারও ঘুমিয়ে গেছে এতক্ষণে। আন্টি, আমি চলে যাই, সন্ধ্যা নামলো বলে। আচ্ছা। মিম চলে গেল চেয়ারম্যান বাড়ি থেকে। তৃপ্তি কিছুক্ষণ পর চোখ খুলে সালমাকে দেখে ভয় পেয়ে গেল। আম্মু, আর কোনোদিন এমন ভাবে খাবো না, প্রমিস। এবার মতো মাফ করে দাও। শরীর খারাপ হয়েছে বলি না কেন? আমি কি মারতাম তোকে? সালমার নরম কথা শুনে সালমার কোমর জড়িয়ে ধরল তৃপ্তি। এখন কমছে পেটে ব্যথা? একটু কমছে। দাঁড়া, ওষুধ নিয়ে আসছি। না, ওষুধ লাগবে না, আমি এখন ঠিক আছি। বেশি কথা বলিস না, আমি আসছি, ছাড়। সালমা তৃপ্তিকে নিজে কাছ থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর 1 প্লেট ভাত আর পানির গ্লাস ঔষধ নিয়ে হাজির হলো। তৃপ্তি এসব দেখে বলল, আম্মু, আমি এখন ভাত খাবো না, ভালো লাগছে না। সালমা তৃপ্তির কথা শুনে হাতের প্লেটটা তৃপ্তির পড়ার টেবিলের উপর রেখে গ্যাস্ট্রিকের ট্যাবলেট পাতা থেকে একটা ট্যাবলেট খুলে হাতে নিয়ে তৃপ্তির কাছে আসলো। এটা খেয়ে নে। এটা কি আম্মু? ওষুধ। না, আমি এটা খাবো না, এটা দেখতে কেমন যেন। গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেখতে এমনই হয়। আমি কথা কম, তাড়াতাড়ি খা, না হলে এখনই পিটুনি খাবি, বাঁধর মেয়ে। চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল সালমা। ধমক খেয়ে তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিল তৃপ্তি। তারপর সালমা ভাত মেখে তৃপ্তিকে খাইয়ে দিতে লাগলো আর তৃপ্তি খেতে লাগলো। তৃপ্তি বুঝে গেছে এখন সালমার কথা না শুনলে নিশ্চিত মার খাবে। খাবার খাওয়ানো শেষ করে সালমা তৃপ্তিকে বলল, কিছুক্ষণ পর আজান দিবে, অজু করে নামাজ পড়ে নিস। দুপুরে তো নামাজ পড়লি নাস। এই বলে সালমা রুম থেকে চলে গেল। তৃপ্তি আরো কিছুক্ষণ শুয়ে রইল। আজানের শব্দ শুনে শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেল তৃপ্তি। নিদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। নামাজ ছেড়েছে আজ 5 বছর হয়েছে। নিচে সোফার উপর বসে সজীবের সাথে টিভি দেখতে লাগলো নিদ্র। তৃপ্তি নামাজ শেষ করে নিচে নামলো। নিচে নেমে দেখলো নিদ্র আর সজীব সোফার উপর বসে আছে। এটা দেখে তৃপ্তি তাড়াতাড়ি আবারও সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু লাভ হলো না। নিদ্র দেখে ফেললো। ধমক দিয়ে তৃপ্তিকে ডাক দিল নিদ্র। এদিকে। নিদ্রর ধমক শুনে দাঁড়িয়ে গেল তৃপ্তি। পেছনে ঘুরে শুকনো ঢোক গিলে নিদ্রর দিকে তাকালো। এদিকে আসতে বলছে না? তৃপ্তি তাড়াতাড়ি নিদ্রর কাছে এসে দাঁড়ালো। নিদ্র হাত দিয়ে তার পাশে বসতেই বলল। তৃপ্তিও চুপচাপ বসে পড়ল। এতক্ষণ কইছিলে দেখলাম না যে? রুমে শুয়েছিলাম। শরীর খারাপ হয়েছে নিশ্চয়, তাই না? তৃপ্তি মাথা নিচু করে ফেললো। নিদ্র তৃপ্তির দিকে ঘুরে বসে বলল, আমি বারণ করছিলাম কিনা? হুম। তাহলে শুনলি না কেন? অনেকদিন পর ফুচকা দেখে লোভ সামলাতে পারিনি। ও, তার মানে তোমরা সত্যিই ঘুরতে গেছিলে? আম্মু আমারে আবার মিথ্যা কথা বলছে, আর সাথে ওই চুন্নিটাও আবার আসুক আমাদের বাড়ি, তারপর দেখাবো মজা। শাক চুন্নি একটা। নিদ্র আর তৃপ্তি সজীবের দিকে তাকালো। সজীব মুখ কালো করে টিভির দিকে তাকিয়ে বসে রইল।
এখন কেমন লাগছে? একটু বেটার ফিল হচ্ছে। এরপর নিদ্র সজীবকে নিজের কাজে টেনে এনে বলল, আমার ছোট পেটে বুঝি রাগ করেছে? কথা বলবো না তোমাদের সাথে, যাও। আচ্ছা, কাল তো শুক্রবার, কাল তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি কাল ঘুরতে যাবে? পিচ্ছি। রাতে খাবার পর সবাই সবার রুমে চলে গেল। নিদ্র নিজের রুমে গিয়ে ফোন হাতে নিয়ে আবারও বজলুর আর সালমার রুমের সামনে আসলো। আসবো চাচু। বজলুর খাটে বসেছিল আর সালমা ড্রেসিং টেবিলের সামনে। নিদ্রর কথা শুনে দরজার দিকে তাকালো দুজনে। আয়, এতে আবার অনুমতি লাগে? নিদ্র রুমের ভিতরে এসে বজলুরের সামনে দাঁড়ালো। কিছু বলবি? আমি যে জন্য এখানে আসলাম। বজলুর কিছুটা অবাক হয়ে বলল, কি জন্য? মাম তোমাদের কিছু বলেনি? কই, কিছু তো বলেনি, শুধু বলেছে তুই আসবি। তৃপ্তিকে যে সাথে নিয়ে যেতে বলেছে, এই ব্যাপারে কিছু বলেনি? মানে তৃপ্তিকে কই নিয়ে যেতে বলছে? ঢাকায়। আম্মু বলছে তৃপ্তিকে নিজের কাছে রেখে পড়ালেখা করাবে। এখানে তো কলেজ অনেক দূরে, তাই। না, আমি ওকে ঢাকায় পাঠাবো না। আরে চাচি আম্মা, তুমি বোঝার চেষ্টা করো। তোমাদের এখান থেকে কলেজ যেতে সময় লাগে 1 ঘন্টা, আর আমাদের বাসা থেকে কলেজ মাত্র 5 মিনিটের রাস্তা। কিন্তু ওকে সামলাবে কে? একা ছাড়লে কিছু না কিছু ঘটায় ও। আজ তো তুমি নিজের চোখেই দেখলে, এখানে ওর ফ্রেন্ডরা আছে, তাই আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। ওখানে গেলে যদি কিছু করে বসে। চাচি আম্মা, তুমি তো ভয় পাও কেন? আমি তো আছি, আর মম তো ওর খেয়াল রাখবে। এমন তো না যে আমরা ওখানে কেউ নেই, আর আমি ওখানে এখন সেটেল আছি। ওর দিকে তো কেউ চোখ তুলে তাকাতেই পারবে না। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য কিছু। ও যদি ঢাকায় গিয়ে আবার জেসিকার মতো। বজলুর চোখ বড় বড় করে সালমার দিকেই তাকালো। নিদ্র মন খারাপ হয়ে গেল। অন্যদিকে ঘুরে চোখে আসা পানি মুছে শান্ত কণ্ঠে বলল, সরি চাচি আম্মা। তারপর নিদ্র ফোন অন করে আমিনাকে কল করে খাটের ওপর রাখলো। এরপর বলল, মমকে কল করছে, তোমরা তার সাথে কথা বলো, আমি যাই। কথা শেষ হলে ফোনটা রুমে পাঠিয়ে দিও। এই বলে নিদ্র তাদের রুম থেকে বেরিয়ে নিজের রুমেই আসলো। দরজা লাগিয়ে দু চোখের জল ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল নিদ্র। অতীতকে যত দূরে রাখতে চাচ্ছে, ততই অতীত তাকে আরো ঘিরে ধরছে। না, এখানে আর সে বেশি দিন থাকা যাবে না। কষ্ট তাকে ঘিরে ধরতে চাচ্ছে চারিদিক থেকে, মনে হচ্ছে। বজলুর একটু সালমার দিকে তাকিয়ে নিদ্রর ফোন হাতে নিল। দেখলো আমিনা কল রিসিভ করেছে। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। তা হঠাৎ নিদ্রর ফোন দিয়ে কথা বলছিস কেন? তোর ফোনের কি হয়েছে? না ভাবি, আমার ফোনের কিছু হয়নি। তুমি নাকি তৃপ্তিকে ঢাকায় নিয়ে যেতে বলেছো। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি। তোদের ওখান থেকে তো কলেজ অনেক দূর, তাই আমি নিদ্রকে বুঝিয়ে পাঠিয়েছি যাতে ও তৃপ্তিকে এখানে নিয়ে আসে। এখানে কলেজ একেবারে আমাদের বাসার পাশে বলতে গেলে। নিদ্র তো যেতেই চাচ্ছিল না, অনেক বুঝিয়ে পাঠিয়েছি। আর কাল যে এত কিছু হবে এটা জানলে আমি ওকে সত্যি পাঠাতাম না। সারাদিন একা বাসায় থাকি, ভালো লাগে না, তাই ভাবলাম মেয়েটাকে এখানে নিয়ে আসি। ওর পড়ালেখার সুবিধা হলো, আর আমার একাকিত্ব সময়টাও কাটানোর জন্য একটা মেয়ে পেয়ে গেলাম। তোর ভাই তো সারাদিন অফিস বলে ব্যস্ত থাকে এখন, আর নিদ্র তো সারাদিন বাসার বাহিরে থাকে। কিন্তু ভাবি, ও কি ঢাকা যাবে? আর ওর বাচ্চামো স্বভাবগুলো সামলাতে পারবে না। ও আসবে না মানে? ওকে তুই শুধু একবার বল তোর বড় আম্মু তোকে ঢাকা যেতে বলছে, দেখবি কেমন নাচানাচি শুরু করে আসার জন্য। আর ওর বাচ্চামো স্বভাবের কথা বলছিস, এখানে এলে আমি ওর সব স্বভাব পাল্টে দেব। আচ্ছা, তুমি সালমার সাথে কথা বলো। বজলুর সালমার দিকে হাত বাড়িয়ে ফোন দিল। সালমা বজলুর হাত থেকে ফোন নিয়ে বলল, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আপা, তৃপ্তির ব্যাপারে কি যেন বলছিলেন? বলছিলাম মেয়েটাকে এখানে পাঠিয়ে দে, আমি ওকে আমার কাছে রেখে পড়ালেখা করাবো। এখান থেকে কলেজ একেবারে কাছে। কিন্তু আপা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওর কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না। মেয়েকে কি বিয়ে দিবি না? তখন থাকবি কি করে? আর ওর কিছু হবে মানে আমরা কি মরে গেছি নাকি? আচ্ছা, তুই কি জেসিকার বিষয় নিয়ে ভয় আছিস? আপা, আমি তোকে বলেছি ওকে আমি সব সময় আমার চোখে চোখে রাখবো। জেসিকা ছিল আমার থেকে দূরে, তাই আমি ওকে চোখে চোখে রাখতে পারিনি।
ওই মেয়ের জন্য তুই আমার ফুলের মতো মেয়েকে সন্দেহ করে বাসায় আটকে রাখিস না। আচ্ছা আপা, আমি ওর সাথে কথা বলি, ও যদি বলে যাবে তাহলে আমি আর বাধা দেব না। আচ্ছা, তাহলে এখন আমি রাখি। ঠিক আছে। আমিনা কল কেটে দিল। সালমা বসা থেকে উঠে ফোন হাতে নিয়ে নিদ্রর রুমের দিকে পা বাড়ালো। নিদ্র কপালে হাত রেখে খাটে শুয়ে আছে। পুরোনো দিনে বন্ধুদের সাথে আড্ডা, মাস্তি, ফান সব নিয়ে ভাবছে এখন নিদ্র, আর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ সালমার রুমে আগমনে নিদ্র তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে বসলো। কিন্তু চোখের পানি মুছলে কি হবে, ধরা তো খেলোই সালমার হাতে। কথা হয়েছে চাচি আম্মা?